আমি যে খবরে নজর রাখবো আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, তা হলো আজই ঘোষণা হতে চলেছে লোকসভা ভোট। আজ দুপুর 3টে সাংবাদিক সম্মেলন রয়েছে নির্বাচন কমিশনের, আর সেই সাংবাদিক সম্মেলন থেকেই লোকসভার ভোট ঘোষণা। লোকসভা ভোটের নির্ঘণ্ট জানাবে নির্বাচন কমিশন। 543টি কেন্দ্রের ভোট ঘোষণা আজ। শুক্রবার নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল আজ এই সাংবাদিক সম্মেলন হবে, এবং সেই মতোই আজ দুপুর 3টে সেই সাংবাদিক সম্মেলনের দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। এই সাংবাদিক সম্মেলন থেকেই লোকসভা ভোটের নির্ঘণ্ট জানাবে নির্বাচন কমিশন। আর এর মধ্যেই যে বিতর্ক সামনে আসছে, ক দফায় নির্বাচন হবে, মূলত পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ক দফায় নির্বাচন হবে সেই নিয়ে একটা টানাপোড়েন তো রয়েছেই। বাংলায় এক দফার ভোটের দাবি শশী পাজার। বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয়। ইতিমধ্যে আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্স ইত্যাদি এসছে। এই সেন্ট্রাল ফোর্স গুলো দেখুক ভালোভাবে ইলেকশন সর্বত্র সারা ভারতবর্ষে ভালোভাবে হচ্ছে। শীতলকুচি কুচবিহারেতে যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন 3 জন নিরীহ ভোটার, তাদেরকে গুলি করেছে, তা মারা গেলেন। ভোটারদের হেনস্থা করা কিংবা প্রভাবিত করা কিংবা ধমকানো, ইন্টিমিডেট করা, সেগুলো কিন্তু চলতে পারে না। বাংলায় 7-8 দফার ভোট হলে এটা বাংলার লজ্জা, কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। রাজ্যে তো একদম গণতান্ত্রিক ভাবে ভোট করানোর পরিবেশ আছে, যেখানে ব্যালট পেপার খেয়ে ফেলছে, ইভিএম বক্স ওটা খাওয়া এখনো শিখতে উঠতে পারেনি, সেই জন্য অসুবিধা হচ্ছে এক দফায় ভোট করতে গেলে। আজকে 7-8 দফায় যদি রাজ্যে ভোট হয়, সেটা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। বিহার, উত্তরপ্রদেশ তাদের ভোট সংস্কৃতি বদলাতে পারছে, আমরা বেরোতে পারলাম না। নির্বাচন কমিশনের এই বহু দফার ভোটকে স্বাগত জানাচ্ছি। আমরা চাই অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন, ভোট পরবর্তী হিংসার নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় বাহিনী কি করবে, কত কেন্দ্রীয় বাহিনী আসবে, নির্বাচন কমিশন কোন পথ নেবে, সেটা তারা ঠিক করবে। এক দফায় ভোট হওয়ার মতো পরিস্থিতি কি আদৌ পশ্চিমবঙ্গে আছে, প্রশ্ন তুলেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। এক দফায় ভোট হবার মতন খুব পরিস্থিতি কি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার রেখেছে নাকি? যখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল তখন মুখ্যমন্ত্রী কিন্তু বলতেন 8 দফায় ভোট হতে হবে। এখন তো হাল খুব খারাপ। প্রথমে এক দফা না 920 কোম্পানি, এগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে। সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে প্রার্থীরা তাদের প্রচার শুরু করে দিয়েছেন, তার মধ্যেই একেবারে লাস্ট ল্যাপ অর্থাৎ ভোটের দিন ঘোষণা, ফাইনাল যে দিকটা সবাই তাকিয়ে থাকেন, আজকে সেই দিন ঘোষণার দিন। অর্থাৎ সেই দিনে একদিকে আমরা জানি দফা নিয়ে একটা বিতর্ক চলছে, ক দফায় বাংলায় ভোট হবে, সেই দিকে প্রত্যেকের নজর থাকছে। আর কি কি বিষয় নজরে থাকবে আজকে? দেখো, মূলত বাংলার ক্ষেত্রে যেদিকে নজরে থাকবে সেটা হচ্ছে যে ক দফায় ভোট ঘোষণা করা হচ্ছে। তার কারণ এর আগের যে কবার দেখা গিয়েছে, অর্থাৎ 2019 সালে যদি দেখা যায়, তাহলে 2019 সালে 7 দফায় ভোট হয়েছিল বাংলায়, যেখানে 7 দফায় একমাত্র পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং বিহারে ভোট হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল যে পশ্চিমবঙ্গের থেকেও বেশি আসন থাকা মহারাষ্ট্রে 4 দফায় ভোট হয়েছিল, 39 আসন থাকা তামিলনাড়ুতে 1 দফায় ভোট হয়েছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হয় সেটার দিকে কিন্তু নজর থাকবে। এবং আমরা দেখেছি যে বিগত দিনে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনেও কিন্তু 9 দফায় ভোট হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কত দফায় চূড়ান্তভাবে ভোট হয়, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 7 দফায় ভোটের কথা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এবং হতে পারে পশ্চিমবঙ্গে, সেই দিকে নজর থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে কোন জায়গায় কবে ভোট পড়ছে, অর্থাৎ এর আগে যেটা দেখা গিয়েছে যে 7 দফায় কিন্তু ধীরে ধীরে দফা যত বেড়েছে তত কিন্তু ভোটার কেন্দ্র বেড়েছে। অর্থাৎ প্রথমে 2টি কেন্দ্রে ভোট হয়েছে, তারপর 3টি কেন্দ্রে, দ্বিতীয় দফায় 3টি কেন্দ্রে, তার পরের দফায় 5টি কেন্দ্রে, এরকম ভাবে কিন্তু শেষ দফায় যে 9টি কেন্দ্রে ভোট হয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যার মধ্যে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি ছিল এবং কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনার মতো বেশ কিছু সেখানকার বেশ কিছু আসন ছিল।
ফলে এবার সেটাও দেখা যে কোন জায়গায় কবে নির্বাচন দেওয়া হচ্ছে এবং কিভাবে এই নির্বাচনের এই ফেজ যদি ভাগ করা হয় সেক্ষেত্রে কোন আসনকে কিভাবে ভাগ করছে নির্বাচন কমিশন সেদিকে তো নজর থাকবেই। তার কারণ আর মৈত্রী, এছাড়াও আমরা দেখেছি ভোট ঘোষণা হওয়ার বেশ কিছু সময় আগে ইতিমধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা চলে এসেছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে তারা রুট মার্চও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আজকে ভোট ঘোষণা হলে আমরা দেখেছি 2019-এর ক্ষেত্রেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা কড়াকড়ি ছিল, সেবার 7 দফায় ভোট হয়েছিল। এবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি অতিরিক্ত কিছু ঘোষণা আজকে শোনা যেতে পারে? দেখো, কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে বাংলায় যে কেন্দ্রীয় বাহিনী আসার পরিমাণ সেটা কিন্তু 900 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত জানানো হয়েছে। ফলে আজকে ভোট নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর সেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়ানো হয় কি না সেটার দিকেও কিন্তু নজর থাকবে। এবং যেখানে সব থেকে বড় প্রশ্ন উঠেছিল যে পশ্চিমবঙ্গে কেন 900 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী, যেখানে জম্মু এন্ড কাশ্মীরের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী এসেছিল, সেক্ষেত্রে শাসক দলের তরফ থেকে এই প্রশ্ন তোলা হয়েছিল যে কেন এত কেন্দ্রীয় বাহিনী। ফলে সেই দিকটাও কিন্তু নজর থাকবে যে আজকে সেই কেন্দ্রীয় বাহিনী নিয়েও কোনো ঘোষণা হয় কিনা। তবে যেটা মনে করা হচ্ছে যে কদফায় নির্বাচন এবং তার সঙ্গে সঙ্গে কতটা কেন্দ্রীয় বাহিনী এবং কতটা কড়াকড়ির সঙ্গে নির্বাচন করা হয় সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে তিনটে জাতীয় নির্বাচন কমিশনের যাবতীয় ঘোষণা পাওয়া যাবে। বেশ মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। ভোট ঘোষণা, সেই ভোট ঘোষণার আগেই, ভোটের দিন ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর মেসেজ হোয়াটসঅ্যাপে এলো প্রধানমন্ত্রীর চিঠি। বিকশিত ভারত সম্পর্ক নামে হোয়াটসঅ্যাপে প্রধানমন্ত্রীর সই করা চিঠি। গত 10 বছরের কাজের খতিয়ান দিয়ে এই চিঠি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রীর কাছে আরো একবার যাব। মৈত্রী, এই প্রধানমন্ত্রীর এই মেসেজ, যে চিঠি এসছে, চিঠির মূলত বিষয়বস্তুটা কি? দেখো, এই চিঠি পাঠানো হয়েছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং যেখানে অ্যাটাচ করা হয়েছে মুখ্যমন্ত্রী সই করা চিঠি। সেই প্রধানমন্ত্রীর সই করা চিঠি এবং প্রধানমন্ত্রী সই করা চিঠিতে সাধারণ যে মানুষ রয়েছেন অর্থাৎ নাগরিকদেরকে পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। গত 10 বছরে মোদী সরকার কি কি করেছেন তার খতিয়ান দেওয়া হয়েছে এবং একই সঙ্গে কিন্তু বিভিন্ন প্রকল্পের কথা যেখানে যেরকম উল্লেখ করা হয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে, ঘরে ঘরে গ্যাস পৌঁছানোর কথা উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা উল্লেখ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু 370 আর্টিকেল 370 অ্যাব্রোগেশনের কথা বলা হয়েছে, ট্রিপল তালাক নিয়ে নতুন আইনের কথা বলা হয়েছে, নারী শক্তি বর্ধন অভিযান অর্থাৎ মহিলা সংরক্ষণ নিয়ে লোকসভা এবং বিভিন্ন বিধানসভায় মহিলা জনপ্রতিনিধিদের সংরক্ষণের বিষয়টি সেই জায়গাটাতে সেই কথা উল্লেখ করা হয়েছে এবং একই সঙ্গে সাধারণ মানুষের যোগদানের কিন্তু আবেদন জানানো হয়েছে, যে সাধারণ মানুষের সহযোগিতা প্রার্থনা করা হয়েছে এবং সেখানে নরেন্দ্র মোদী সই করা সেই চিঠি কিন্তু একাধিক ইউজারের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা মাধ্যমে পৌঁছে গেছে, যেখানে বিচ্ছিন্ন ভারতের কথা উল্লেখ করে সেই চিঠি পৌঁছেছে। বেশ, এবং এই চিঠি কোথাও গিয়ে গত 10 বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কাজের খতিয়ান তুলে ধরেছেন সাধারণ মানুষের হোয়াটসঅ্যাপে। কপালে আর নাকে গুরুতর চোট, তবে আগের থেকে ব্যথা অনেকটাই কমেছে মুখ্যমন্ত্রীর। বাড়িতে বিশ্রামে রয়েছেন। সকালের পর শুক্রবার বিকেলেও মুখ্যমন্ত্রীর বাড়িতে যান এসএসকেএমের চিকিৎসকরা, করেন চেক আপ। বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে আঘাত, কপালে আর নাকে গুরুতর চোট পান। তবে আগের থেকে ব্যথা অনেকটাই কমেছে মুখ্যমন্ত্রীর। এসএসকেএমে চিকিৎসার পরে বৃহস্পতিবার রাতেই বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী। বাড়িতে বিশ্রামে রয়েছেন। এদিন সকালের পর বিকেলেও মুখ্যমন্ত্রীকে বাড়িতে গিয়ে দেখে আসেন এসএসকেএমের চিকিৎসকরা। এদিন বেশ কিছু চেক আপ হয় মুখ্যমন্ত্রীর। পালস ও ব্লাড প্রেশার স্বাভাবিক রয়েছে তার। ফোলা ব্যথা কমাতে ওষুধ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরে 8 চিকিৎসকের দল দ্রুত চিকিৎসা শুরু করেন। প্রাথমিক শুশ্রূষা ও সেলাইয়ের পর মাথায় ব্যান্ডেজ বাঁধা হয়। পরে নিয়ে যাওয়া হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে। মাথা সিটি স্ক্যান করে দেখা হয় আঘাত কতটা গভীর। এছাড়া ইকোকার্ডিওগ্রাম, ইসিজি, ডপলার টেস্টও করা হয়।
চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে হাসপাতালেই রাখার পক্ষপাতী ছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী বাড়ি যেতে চান। সেই মতো রাতেই তিনি বাড়ি ফেরেন। মুখ্যমন্ত্রীকে আপাতত পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। মমতা বন্দ্যোপাধ্যায় আহত, এই খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেন। দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী সহ অনেক নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা। রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে পুজো যজ্ঞ। শুক্রবার সকালে কালীঘাটে পুজো দেন 2 তৃণমূল কর্মী। তারাপীঠের মন্দিরেও দেওয়া হয়েছে পুজো। কাঁথি থেকে কালনা, আলিপুরদুয়ার থেকে ডায়মন্ড হারবার। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে রাজ্যের নানা প্রান্তে পুজো এবং প্রার্থনা। ভাগ্নির চোট, উদ্বিগ্ন মামা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় তারাপীঠে পুজো দেন মুখ্যমন্ত্রীর মামা অনিল মুখোপাধ্যায়। নিউজ 18 বাংলা। বিজেপিতে অর্জুন দিব্যেন্দু, দিল্লির সদর দপ্তরে ফুল বদল দুজনের। উত্তরীয় পরিয়ে যোগদান করান অমিত মালব্য। आप सामने देखिए, बीच में आप 19 में जब सांसद हुआ था, उसके बाद 2021 में जिस तरह से पोस्टफुल वायलेंस के बाद पूरे बंगाल में जिस तरह से अत्याचार, जुल्म, गुंडागर्दी, राहजनी, 50 से ऊपर लोगों की हत्या हुई, कार्यकर्ताओं को बचाने के लिए कुछ दिन तक मुझे थोड़े से समय के लिए पार्टी से थोड़ी दूरी बनानी पड़ी। संदेश खाली की घटना के बाद मैं जब पार्टी से संपर्क किया कि इस तरह से चुपचाप बैठा नहीं जा सकता है हमारे लिए, हम फिर से भारतीय जनता पार्टी में अपना योगदान देना चाहते हैं। बंगाल की जनता की मुक्ति के लिए छोटा सा भी अगर भी सहयोग मैं दे सकूं तो अपने आप अपने जीवन को मैं धन्य महसूस करूंगा। দলবদলের পর রাতেই কলকাতায় ফেরেন অর্জুন সিং। কলকাতায় এসে জানান ব্যারাকপুর থেকে দল যাকে প্রার্থী করবে তাই মেনে নেবেন তিনি। ব্যারাকপুর বিজেপিকে জেতাবার জন্য যা করতে হবে করব। ব্যারাকপুরের মানুষকে নিয়ে যে লড়াই দেওয়ার, যেভাবে 19-এ লড়াই দিয়ে ব্যারাকপুরকে বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছিল, মোদিজি হাত শক্ত করা হয়েছিল, এবারও 24-এ ব্যারাকপুরকে জিতিয়ে আমরা মোদিজি হাত শক্ত করব। হ্যাঁ, সেটা তো পার্টি ঠিক করে। আপনার ছেলেরও তো প্রার্থী হওয়ার কথা ছিল, মানে সেক্ষেত্রে ওটাই দেখুন, আমার ছেলে হবে কি আমি হব কি কে হবে সেটা পার্টি ঠিক করে, পার্টি যা ঠিক করবে সেটাই হবে। নজর রাখবো আবহাওয়ার খবরে এবং আগামী 48 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে কাল বৈশাখীর সম্ভাবনা। আজ এবং কাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা। আজ কলকাতাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কি জানানো হচ্ছে? দেখো, চৈত্র এবং বৈশাখ মাস কাল বৈশাখীর মাস বলা হয় এবং এই চৈত্র মাস শুরু হতেই কাল বৈশাখীর সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কারণ স্কোয়ালের সম্ভাবনা রয়েছে আজ শনিবার এবং আগামীকাল রবিবার। যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একদিকে বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, তাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। আগামী বুধবার পর্যন্ত এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, হালকা থেকে মাঝারি, এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান, এই জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, অর্থাৎ কাল বৈশাখীর সম্ভাবনা এই জেলাগুলিতে সব থেকে বেশি রয়েছে। এছাড়াও হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা থাকছে। তবে এই বৃষ্টি একটানা বৃষ্টি হবে না, যখন বজ্রগর্ভ মেঘ তৈরি হবে তখনই বজ্রপাত হবে এবং বজ্রপাতের সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি, সেই বৃষ্টি হতে পারে। তবে স্বল্প সময়ের জন্য অল্প বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া
অর্থাৎ কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হচ্ছে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা, তবে সেটা খুবই সামান্য। উত্তরবঙ্গে কিন্তু এই আবহাওয়ার একদম কোনো প্রভাব পড়বে না। উত্তরবঙ্গে আপাতত কয়েকদিন শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা দুই বঙ্গেই যে পরিস্থিতি হয়েছে, অর্থাৎ এই তাপমাত্রাই থাকবে, খুব একটা বেশি হেরফের হবে না আগামী কয়েকদিনে। সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। শানি, বেশ, ধন্যবাদ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর ঈশা আম্বানির উদ্যোগে আর রোমান হোলি, সেখানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের বহু বিশিষ্টরা। ছিলেন বুলগারির সিও জা ক্রিস্টোফি বাবিন, বুলগারির ক্রিয়েটিভ ডিরেক্টর জুয়েলারি লুসিয়া সিলভাস্টি, ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার মতো সেলিব্রিটিরাও। তুলে ধরা হয় ট্র্যাডিশনাল ও কন্টেম্পোরারি ফ্যাশন।